সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হেমন্তের এই সকালে স্বাগতম বাংলা বিভাগের ক্লাসে। আজকে আমরা বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বলেছিলাম যে এই প্রবন্ধটি পড়ে আসার জন্য। তোমাদের এই 20-21 সালের যে পাঠ্যক্রমের প্রথম যে গদ্য সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অর্থাৎ একটি প্রবন্ধ, কিন্তু এই প্রবন্ধটি আমরা দেখি অনেকটা হচ্ছে যে একটি উপদেশের মতো। এখানে যদিও নিবেদন বলা হয়েছে কিন্তু আসলে এটি এক ধরনের উপদেশ, এবং এই উপদেশটা কাদের জন্য? বাংলার নব্য লেখক দিগের জন্য। এবং 13টি উপদেশ এখানে রয়েছে। উপদেশ আসলে 13টি নয়, উপদেশ হচ্ছে 12টি, এবং 12টি উপদেশ যারা মান্য করবে সেই 12টি উপদেশ মান্য করার পরে কি ফলাফল আসবে সেই বিষয় হচ্ছে 13 নম্বর দফা। আমরা এটাকে 13 দফাও বলতে পারি। সাহিত্য সংক্রান্ত বিষয়ে নবীন লেখকদের প্রতি যে উপদেশ দেওয়া হয়। তো শুরুতে আমি বঙ্কিমচন্দ্র সম্পর্কে বা ওই সময়টা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নেই। আমি আমার প্রথম ক্লাসে, তোমাদের এই বছরের যে উদ্বোধনী ক্লাস, সেখানে আমি কি সাহিত্য কেন পাঠ করব এই আলোচনা করেছিলাম। পরবর্তী ক্লাসে সাহিত্য পাঠের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মগ্রহণ করেন। 1838 উত্তর 24 পরগনা, বর্তমান ভারতের, এখানকার নৈহাটি নামক একটি শহর আছে। ওই শহরের একটা মফস্বলের শহর, ওই শহরের কাছাকাছি একটি গ্রাম, কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং মারা যান 1894 সালে। 1852 সালে, অর্থাৎ তার বয়স যখন 14 বছর, তখন সংবাদ প্রভাকর নামে যে পত্রিকা, ওই পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপরে আমরা বঙ্কিমচন্দ্রকে পাই 1864 সালে রাজমোহন ওয়াইফ নামে তিনি একটি উপন্যাস রচনা করেন ইংরেজি ভাষায়, এবং এটা একটি সাময়িকীতে প্রকাশিত হয়। এই উপন্যাস তেমন কোনো জনপ্রিয়তা পায় না, এবং 1865 সালে তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে এক আলোড়ন তুলে দেন, এক জাগরণ তৈরি করেন। আমরা পেয়ে যাই প্রথম সার্থক বাংলা উপন্যাস, এবং এরপর থেকে তিনি প্রায় 2 দশক ব্যাপী একটানা লেখালেখি করেন এবং 15টার মতো উপন্যাস লেখেন, প্রচুর প্রবন্ধ লেখেন, এবং হচ্ছে যে সমালোচনা সাহিত্য লিখেন। প্যারীচাঁদ মিত্রের উপরে তার সমালোচনাই হচ্ছে প্রথম আমরা পাই, তার সমালোচনা সাহিত্য। তো এই যেই বঙ্কিম একটা সময় হয়ে উঠলেন, এবং ওই যে কলকাতার পরিবেশে তিনি লেখাপড়া শিখলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ, যার পূর্ব নাম ছিল হিন্দু কলেজ, যার সম্পর্কে তোমরা জেনে থাকবে, এই কলেজে তিনি পড়ালেখা করেন। 1856 সালে এখান থেকে তিনি এন্ট্রান্স পাস করেন। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীতে, অর্থাৎ বিএ শ্রেণীতে প্রথম পরীক্ষা দেয় 1858 সালে। 10 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, তাদের মধ্যে 2 জন পাশ করেন, এবং 2 জনের মধ্যে প্রথম হন বঙ্কিমচন্দ্র। এবং এই যে 10 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, তোমরা জেনে অবাক হবে সেই 10 জনের মধ্যে ঢাকা কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন, দীননাথ সেন। তো বঙ্কিমচন্দ্রেরা প্রথম গ্রাজুয়েট ভারতের। এইরকম একটা পরিবেশ। তো সেই পরিবেশটা কি? পরিবেশটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করার পরে 100 বছর পার হয়ে যাচ্ছে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ, 1817 সালে হিন্দু কলেজ, 1818 সালে প্রথম পত্রিকা, এবং ফোর্ট উইলিয়াম কলেজে গদ্যের বিকাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব, রামমোহন রায়ের আবির্ভাব,
এই রকম একের পর এক পণ্ডিতজনের আবির্ভাব এবং তখনকার যে বিদ্বৎ সমাজ বা তখনকার যে তরুণ শ্রেণী, তারা এই ইউরোপীয়দের দ্বারা, এই ব্রিটিশদের দ্বারা, এই ইংরেজদের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়। এবং এই প্রভাব আমরা তিনটা ঘরানায় আমরা খেয়াল করি। প্রভাবটা তিনটা ঘরানা কি? একটা ঘরানার নাম আমরা জানি ইয়াং বেঙ্গল। ইয়াং বেঙ্গলটা কোনো কিছু মানি না, তারা বিদ্রোহ করে সমস্ত। কিসের বিরুদ্ধে বিদ্রোহ? এই যে পশ্চাৎপদ এক সমাজে যে তারা বসবাস করতেছে, তাদের যে কুসংস্কার আছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে তাদের যে বাধা তৈরি করছে সমাজের প্রাচীনপন্থীরা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে বিদ্রোহ করে তারা। এটা হচ্ছে একটা পক্ষ। এবং এই পক্ষটারই একটা দল, একটা গ্রুপ, তারা একবার অনাচারে পর্যবসিত হয়। তারা হচ্ছে যে মদ্যপান করা যেহেতু নিষেধ ভারতীয় সমাজে, তারা জোর করে মদ্যপান করে। সনাতন হিন্দু সমাজে গরুর মাংস খাওয়া যেহেতু নিষেধ, তারা প্রকাশ্যে গরুর মাংস খাওয়া শুরু করলো, মানে তারা বাড়াবাড়ি করা শুরু করলো। এ নিয়ে পরবর্তীতে মধুসূদন একটি প্রহসনও রচনা করেন। তো যাই হোক, এই যে একটি ধারা, অর্থাৎ একটা উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া এবং হচ্ছে যে সমস্ত কিছু বিদ্রোহ করে তছনছ করে ভেঙে দেওয়া, এইরকম একটা ধারা অর্থাৎ তরুণদের মধ্যে বিকশিত হয় বা তারা হয়ে ওঠে। আরেকটি ধারা ছিল যে 1793 সালে যে জমিদারি যে চিরস্থায়ী বন্দোবস্ত যে ব্যবস্থার প্রচলন ঘটে, এর ফলে এই যে নব্য ধনী যারা ব্যবসা করে যারা টাকা পয়সার আয় করেছেন, তারা সবাই বিভিন্ন জমিদারি কিনতে থাকে। অর্থাৎ ওই 1793 থেকে 30, 40, 50 বছরের মধ্যে কলকাতা কেন্দ্রিক একটি মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, অর্থশালী এক লোকজন তৈরি হয় এবং তাদের গ্রামের জমিদারি থাকে, সেখান থেকে খাজনা আদায় করে কলকাতায় এসে বিলাসিতা করে। কি বিলাসিতা করে? কলকাতায় এসে তারা একটা বাগান বাড়ি রাখে, সেখানে বাইজি থাকে, সেখানে নর্তকী থাকে, নানা রকম ফুর্তিতে তারা জীবন কাটায়। তারা হচ্ছে বাবুগিরি, তারা বাবুগিরি দেখায়। তারা ইউরোপিয়ান পোশাক পরে, তারা ইউরোপিয়ান কায়দায় চলে, তারা ইউরোপিয়ান কায়দায় খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু তাদের মধ্যে একটা অনুকরণ প্রবৃত্তি চলে আসে এবং তারা এই যে একটা ধারা ভোগ বিলাসিতা, এর মধ্যে তারা চলতে থাকে। এরা হচ্ছে বাবুগিরি, অর্থাৎ জমিদারদের সন্তানরাই হচ্ছে এই গ্রুপটা। এইটা একটা গ্রুপ। আর একটা বললাম ইয়ং বেঙ্গল, তারা হচ্ছে যে একেবারে বিদ্রোহ করা। আর এর বাইরে দ্বিগুণ সম্পন্ন, অর্থাৎ ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞানের যে উৎকর্ষ, ইউরোপীয় দর্শন, ইউরোপীয় শিল্প, এগুলো আত্মস্থ করে এবং আমার যে ইতিহাস এবং ঐতিহ্য তার সাথে মিলিয়ে নিজের যে স্বাধীন চেতা, ব্যক্তির যে স্বাতন্ত্র্য, মানবতাবাদী যে চেতনা, এগুলো নিয়ে আরেকটা পক্ষ বিকশিত হয়। এরকম তিনটা পক্ষ বিকশিত হয় এবং বিকাশের এই যে বিকশিত হয়ে ওঠে, বিকশিত হওয়ার সময় এই যে বঙ্কিমচন্দ্রের যে জন্মের পরবর্তীকালে আমরা দেখি খুব দ্রুত আমরা প্রথম গীতি কবিতা পেয়ে যাই বিহারীলাল চক্রবর্তীর মাধ্যমে, আমরা প্রথম বিজ্ঞান বিষয়ক লেখা পেয়ে যাই, আমরা প্রথম উপন্যাস পেয়ে যাই, আমরা প্রথম নাটক পেয়ে যাই। এগুলো আমাদের সাহিত্যে ছিল না। আমরা প্রথম প্রহসন পেয়ে যাই, আমরা প্রথম মহাকাব্য পেয়ে যাই, আমরা অমিত্রাক্ষর ছন্দ পেয়ে যাই, আমরা সনেট কবিতা পেয়ে যাই। এই রকম সাহিত্য এবং শিল্পের ক্ষেত্রে একটা ব্যাপক প্রসার করতে থাকে। অন্যদিকে সমাজ কাঠামোর মধ্যে একটা ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপক বিস্তার চলে এবং সেই বিস্তারের সাথে যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি ঘটে। কীরকম? 1852 সালে ভারতে রেল লাইনের উদ্বোধন করা হয়। এখানে রেলের মাধ্যমে যে যাতায়াত অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে। 1872 সালে আমরা দেখি এখানে টেলিগ্রাফ চলে আসে এবং একই সাথে বিজ্ঞান, দর্শন ইত্যাদিরও বিকাশ ঘটতে থাকে। তোমরা খেয়াল করে থাকবে 1858 সালে প্রথম পত্রিকা, তার এরপরে ধাপে ধাপে প্রচুর পত্রিকা বের হতে থাকে। 1817 সালে হিন্দু কলেজ, এরপরে 1835-এর পরে প্রচুর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত 1857 সালে প্রতিষ্ঠিত হয়। এর আগে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সমস্ত ক্ষেত্রব্যাপী একটি বিকাশমান পরিস্থিতি তৈরি হয়, যার মাধ্যমে এই যে উঠতি মধ্যবিত্ত শ্রেণী, নব্য মধ্যবিত্ত শ্রেণী, তারা জায়গা করে নেয় চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। এইরকমই একটি সময়ের এইরকম একটি চরিত্র হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদেরকে আমি বলেছি যে 1852 সালে তার প্রথম কবিতা বের হয়।
1856-তে এন্ট্রান্স পাস করেন, 1858-তে বিএ পাস করেন। বিএ পাস করেই তিনি ব্রিটিশ সরকারের চাকরি নেন, কালেক্টরেটের চাকরি নেন এবং পরবর্তীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার পদোন্নতি হয়। এবং বঙ্কিমচন্দ্রের বাবাও কিন্তু সরকারি কর্মকর্তা ছিলেন, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও সরকারি কর্মকর্তা ছিলেন এবং এই সরকারি কর্মকর্তা প্রমোশন পেতে পেতে সর্বশেষ তিনি ডেপুটি কালেক্টর পর্যন্ত পদোন্নতি পান, হুগলিতে তিনি তার চাকরি করেন। তাহলে আমরা বুঝতে পারি বঙ্কিমচন্দ্র এরকম একটি হচ্ছে যে শিক্ষিত বা ইংরেজদের সাথে ওঠা বসা করা একটি পরিবারে তিনি বড় হয়ে ওঠেন। এবং বঙ্কিমচন্দ্রের আরেকটা ব্যাপার কি, এই যে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান যে পাঠ করেন, পাঠ করার ফলে যে চতুর্দশ শতকের যে ইউরোপীয় রেনেসাঁস, ইতালিকে কেন্দ্র করে, ফ্রান্সকে কেন্দ্র করে যে রেনেসাঁসের যে নবজাগরণ তৈরি হয়, তার একটা প্রভাব তার মধ্যে তৈরি হয়। রুশো, ভলতেয়ার, এদের একটা প্রভাব বঙ্কিমচন্দ্রের মধ্যে পড়ে। তার মনোগঠনে সেই প্রভাব দারুণভাবে ক্রিয়াশীল ছিল তার উপন্যাস এবং তার প্রবন্ধ যখন আমরা পাঠ করি। যাই হোক, আমরা আজকে পাঠ করব তার প্রবন্ধ। 13টি অনুচ্ছেদ বা 13টি উপদেশ তিনি এখানে দিয়েছেন। এবং এই যে 13টি উপদেশ দিয়েছেন, 13টি উপদেশই আসলে 1885-তে প্রচার পত্রিকায় এটি প্রকাশিত হয়। তারপরে 1985 এবং অর্থাৎ প্রায় 150 বছর আগের এই প্রবন্ধ এখনো পর্যন্ত, এটি সাম্প্রতিক, এটি সমকালিক, এখনো পর্যন্ত এই প্রবন্ধ কার্যকর। অর্থাৎ এই প্রবন্ধ হচ্ছে যে একটা সর্বকালীন আবেদন এই প্রবন্ধের রয়ে গিয়েছে। আমরা একটু প্রবন্ধটার মধ্যে প্রবেশ করব। এখানে 13টি দফার কথা বলা হয়েছে। আমি দফা হিসেবে উল্লেখ করছি, যেহেতু এটা উপদেশ, বা দফা বললে হয়তো সুবিধা হবে। 13টি যে প্রস্তাব বা 13টি যে উপদেশ, 13টি উপদেশের মধ্যে প্রথম 12টি হচ্ছে সাহিত্য সংক্রান্ত এবং শেষটি হচ্ছে এই 12টি যারা মান্য করবে তার ফল হিসেবে কি ফল আসবে। এর মধ্যে প্রথম যে দুটি, সেই দুটি হচ্ছে, প্রথম যে উপদেশ দুটি, এই দুটি হচ্ছে যে লেখকরা যে যশের মুখাপিকি হয়, লেখকরা যে অর্থের মুখাপিকি হয়, লিখতে গিয়ে অর্থ চায়, যশ চায়। প্রথম 2টি দফা হচ্ছে এই সংক্রান্ত। তিনি কি বলেছেন? যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা যদি ভালো হয়, যশ আপনা আপনি আসবে। তো তোমরা দেখো, এখন 1885 সালে এই কথা বলে গেছেন। আর আজকের বাংলাদেশে তোমরা দেখো, আজকে যখন বইমেলা আসে তখন কি হয়? বইমেলার 1 মাস আগে থেকে আমরা দেখি এই গাছে, দেয়ালে, তারপরে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড, বই বেরিয়েছে, মানে খ্যাতি চায় বই, যেটা একটা প্রচার। পত্রিকার পাতা খুললে শত শত বইয়ের বিজ্ঞাপন। তোমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই হচ্ছে বইয়ের বিজ্ঞাপন। কি লিখেছেন, কেন লিখেছেন, এর মধ্যে কি মেসেজ আসছে, সেগুলো গুরুত্বপূর্ণ না, তিনি লিখছেন এবং লিখে তিনি ব্যাপক প্রচার করছেন। এত প্রচার কি জন্য? এত প্রচার এই জন্য যে তিনি যশ প্রার্থী, তিনি খ্যাতি চান। এবং তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের পুরানো লেখক যারা আছে, ধরো জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যের আমি বলবো প্রধানতম কবি, সবচেয়ে বড় কবি হচ্ছে জীবনানন্দ দাশ। পুরা জীবদ্দশায় তার কবিতার কোনো মানে পাঠক একেবারে হাতে গোনা ছিল। তার কবিতা পছন্দ করতেন না লোকজন, বা তার কবিতার পাঠকই ছিল না, লোকের কাছে হাতে তার কবিতা পৌঁছায়নি পর্যন্ত। মারা যাওয়ার বেশ পরে, মারা যাওয়ার প্রায় 1 দশক পরে জীবনানন্দ দাশ গোটা বাংলাদেশে জনপ্রিয় হতে 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 1 দশকের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। তাহলে জীবনানন্দ যশের জন্য লেখেন নাই, জীবনানন্দ লিখেছেন, লেখা তার দায়িত্ব ছিল। তো যারা যশের জন্য লিখবে তারা হারিয়ে যাবে। আর যদি লেখা শক্তিশালী হয় বঙ্কিমচন্দ্রের ভাষায়, তাহলে যশ আপনা আপনি আসবে। এবং যশের সাথে তিনি অর্থের কথা বলেছেন। কি বলেছেন? টাকার জন্য লিখিবেন না, অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। অর্থাৎ
টাকা পয়সার জন্য লেখা যাবে না। টাকা পয়সার জন্য লিখলে কি হবে, অর্থাৎ লেখার একটা চাহিদা তৈরি হবে, সেই চাহিদা কাদের জন্য, পাঠকদের জন্য। তো বঙ্কিমচন্দ্র বলছেন আমাদের দেশের অর্থাৎ 1885 সাল পর্যন্ত যেই পাঠক, সেই পাঠকের যে রুচি এবং সংস্কৃতি সেটি এখনো পর্যন্ত অতটা উন্নত হয়নি। তাহলে যদি অর্থের জন্য লিখে তাহলে ওই যে পাঠককুল, ওই পাঠককুলের যে মনোরঞ্জন, লোকরঞ্জন, তাদের যে রুচি সংস্কৃতি, ওই রুচি সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে হচ্ছে লেখককে লিখতে হবে, এবং সেটা লিখতে গেলে লেখার মান নিচে নেমে যাবে। এই কারণে অর্থের দিকে ঝুঁকতে নিষেধ করেছেন। যদিও বঙ্কিমচন্দ্র বলেছেন যে ওই সময়ে ইউরোপীয় লোকজন টাকা পয়সার বিনিময়ে লিখেন, অর্থাৎ অর্থের জন্য লিখেন, কিন্তু ইউরোপের সাথে আমাদের ফারাকটা কি বা পার্থক্য কি, ওই সময় ইউরোপে রুচিশীল একদল পাঠক তৈরি হয়ে গেছে সারা ইউরোপে, যেটা ভারতে বা বাংলায় হয়নি। এই কারণে বঙ্কিমচন্দ্র অর্থের জন্য লিখতে নিষেধ করছেন। এবং অর্থের জন্য লিখলে কি হয়, তুমি আজকে দেখো তোমরা যে আমাদের ঈদ আসে, এই যে পূজা আসছে, পূজা আসলে একটা পূজা সংখ্যা পত্রিকা বের করবে প্রত্যেকটা দৈনিক পত্রিকা। তো প্রত্যেকটা দৈনিক পত্রিকা কি, প্রত্যেকটা দৈনিক পত্রিকা হচ্ছে এক একটা কর্পোরেটের এক একটা ইউনিট, একটা কর্পোরেট, একটা মাল্টিন্যাশনাল যে বিজনেস কোম্পানি, সেই কোম্পানির একটা হচ্ছে যে পত্রিকা। সে পত্রিকা তার প্রধান উদ্দেশ্য কি, ব্যবসা। তো ওই যে সাময়িকী পূজা বের করতেছে, ওখানে কি উদ্দেশ্য, ব্যবসা। তাহলে সেখানে লিখলে কি হবে, টাকা পাওয়া যাবে। সেই কর্পোরেটের কাছে সেই অর্থের যে প্রলোভন, সেই প্রলোভনের কাছে বঙ্কিমচন্দ্র বিক্রি হতে নিষেধ করেছেন। এবং যেটি আমরা বর্তমান বাংলাদেশে দেখতেছি, ঈদ সংখ্যা, পূজা সংখ্যা এবং বিভিন্ন সাময়িকীতে, যেগুলো বিভিন্ন কর্পোরেটের যে সাময়িকীগুলো, সেখানে লিখলে টাকা পাওয়া যায়, সবাই লিখে। এবং লিখে কি জন্য, কি হিসাব করে, পাঠক কোনটা চায়, পাঠকের চাহিদা কি, পাঠকের চাহিদাই হচ্ছে গুরুত্ব পায়, কিন্তু সমাজের জন্য কোনটা প্রয়োজন সেটা গুরুত্ব পায় না। তাহলে যশের জন্য এবং অর্থের জন্য বঙ্কিমচন্দ্র লিখতে নিষেধ করলেন। তাহলে লিখবেন কিসের জন্য, একজন লেখক কেন লিখবেন, লিখবেন হচ্ছে কল্যাণের জন্য, লিখবেন হচ্ছে মঙ্গলের জন্য। এই যে প্রথম এবং দ্বিতীয় উপদেশ যেমন হচ্ছে অর্থ এবং যশের জন্য লেখা যাবে না, তৃতীয় এবং চতুর্থ উপদেশ হচ্ছে কেন একজন সাহিত্যিক লিখবেন। আমি একটু শোনাই তোমাদের। যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। এবং চতুর্থ দফায় কি বলেছেন, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা ও পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো লিখিবেন না, তাহা একেবারেই পরিহার্য। সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। তাহলে কেন লিখবেন, যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, যদি সেই রকম লেখা তৈরি করতে পারেন, তাহলে আপনি লিখবেন। লেখার উদ্দেশ্য কি, সত্য এবং ধর্ম হচ্ছে লেখার উদ্দেশ্য। তাহলে এখানে কি বললেন, আলটিমেটলি বঙ্কিমচন্দ্র বললেন, এই যে আমরা আধুনিক কালে যে কলা কৈবল্যবাদী যে কথাটি রয়েছে, যে সমাজ, মঙ্গল, পরমার্থ, সত্যম, শিবম, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো কোনো কিছুই থাকবে না, একেবারে নিছক আনন্দ এবং মনোরঞ্জনের জন্য লেখা লিখবে। অর্থাৎ কলা কৈবল্যবাদী যে ধারাটির কথা বিশ্ব সাহিত্যে ব্যাপ্ত হয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে, বঙ্কিমচন্দ্র এই কলা কৈবল্যবাদীদের বিরুদ্ধে কথা বললেন, যে সাহিত্য যেহেতু একটা অনুষঙ্গ, মানব জীবনের যেহেতু একেবারে হচ্ছে যে সংবেদনশীল মানুষের মস্তিষ্ক থেকে এটা সৃষ্টি হয়, এটার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি, ধর্ম এবং সত্য। ধর্ম কি, ধর্ম মানে কিন্তু আবার রিলিজিয়ন না। ধর্ম শব্দটার ব্যুৎপত্তি যদি তোমরা দেখো, তাহলে সেখানে কিন্তু রিলিজিয়ন আসে না। ধর্ম তোমরা বিজ্ঞানে পড়ো, ধর্ম, নিউটনের গতির 3টি ধর্ম আছে, এরকম ধর্ম শব্দ যে বিভিন্ন পরিপ্রেক্ষিতে তোমরা ব্যবহার করো, অর্থাৎ বৈশিষ্ট্য। এখানে ধর্ম কি, এখানে ধর্ম হচ্ছে যে এই যে মানবতা, মনুষ্যত্ব, অর্থাৎ একজন মানুষের, একজন হিউম্যান বিংয়ের কাছ থেকে যেই বৈশিষ্ট্য আশা করা যায়, যেই আচরণ আশা করা যায়, অর্থাৎ যেই ধর্ম তার কাছ থেকে আমরা আশা করতে পারি, সেটি হচ্ছে ধর্ম। এর সাথে কি, সত্য। তো সত্য এবং
ধর্ম এর জন্য আপনি লিখবেন এবং তাতে অবশ্যই কল্যাণ নিহিত রয়েছে, অবশ্যই তাতে কল্যাণ নিহিত রয়েছে। এরপর 5 এবং 6 এই দুটি হচ্ছে সাময়িক সাহিত্য সংক্রান্ত। এই বর্তমান সময়ের জন্য লিখবেন, এখন এই সমাজে একটা ইস্যু আছে এই ইস্যুর জন্য লিখবেন, নাকি চিরকালের জন্য লিখবেন। তোমরা জানো যে আমরা কালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমকাল আর একটা হচ্ছে মহাকাল। তোমরা যারা সোনার তরী, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি পড়েছো, তো সেখানে আমরা দেখি একজন কৃষক, অর্থাৎ হয়তো রবীন্দ্রনাথ স্বয়ং অপেক্ষা করতেছেন মহাকালের কাছে জায়গা পাওয়ার জন্য, স্থান পাওয়ার জন্য। আজ থেকে 2500 বছর আগে হোমার মহাকাব্য রচনা করেছেন। হোমারের সময় শত শত কবি ছিলেন। আমাদের মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ মহাকাব্য রচনা করেন, তখন অসংখ্য কবি এইরকম মহাকাব্য রচনার চেষ্টা করেছেন, প্রকাশিত হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু এখন আমরা কেউ সেই সব মহাকাব্যের নাম জানি না। তার মানে কি, একটা ছিল সাময়িক আর একটা হচ্ছে মহাকাল। মধুসূদনের মহাকাব্যটা মহাকালের আশ্রয় পেয়েছে আর অন্যগুলো হারিয়ে গিয়েছে। এই পরবর্তী যে দুইটি উপদেশ 5 এবং 6 এখানে এই সাময়িক সাহিত্যের বিরোধিতা করেছেন। কি বলেছেন? যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া পরে সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষা ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অর্থাৎ তুমি একটা কিছু লিখবে, যিনি লেখক, যিনি সাহিত্যিক, তিনি কিছু লিখবেন, লিখে সেটা কি করবেন, সাথে সাথে সেটা তিনি ছাপানোর জন্য অপেক্ষা করবেন না, সাথে সাথে ছাপিয়ে ফেলতে হবে। যশ আসবে, খ্যাতি আসবে, অর্থ আসবে, চারদিকে নাম ছড়িয়ে যাবে। এটিকে বঙ্কিমচন্দ্র পরিহার করতে বলছেন। তিনি কি বলছেন? পাণ্ডুলিপিটা রেখে দাও, রেখে দিয়ে কিছুদিন পরে এটা আবার পাঠ করো, সংশোধন করো, তাহলে কি হবে, দেখবে যে অনেক দোষ ওখানে বের হয়েছে। এবং বিশেষ করে কাব্য, নাটক এগুলো লিখে 2-1 বছরের জন্য উনি রেখে দিতে বলেছেন। তাহলে রেখে দিলে কি হবে, এটি আরো উৎকর্ষ হয়ে উঠবে ভবিষ্যতে পরিমার্জনার মাধ্যমে। কিন্তু সাথে সাথে যদি একটি আমি ছাপিয়ে ফেলি, এটি যদি আমার মুদ্রিত হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তাহলে সেটি আর কখনো আমার সংশোধনের সুযোগ থাকে না। এটি অনেকটা হচ্ছে যে একজন যিনি ধনুক চালনা করেন, তীর ছুড়েন যিনি, তীর যেমন একবার যদি আমি ছেড়ে দেই, তীর একবার ছেড়ে দিলে সেটা লক্ষ্য ভেদ করুক আর না করুক, সেটি আর আমার নিয়ন্ত্রণে নেই। আজকে আমি একটা কবিতা লিখে এটি প্রকাশ করার সাথে সাথে এটি আর সংশোধনের বা এটি আর আমার নিয়ন্ত্রণে আসলে নেই, এটি পাঠকের কাছে চলে গেল, এটা পাঠকের সম্পত্তি হয়ে গেল। এই বিষয়টা বঙ্কিমচন্দ্র পরিহার করতে বলেছেন। কারণ সাময়িক সাহিত্য আসলে সমকালে মর্যাদা পেয়ে থাকে, লম্বা সময়ের জন্য এটা স্থায়ী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। তোমাদের খুবই প্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ, আমি একজনের নাম বললাম, এরকম হাজার হাজার হুমায়ুন আহমেদ আছেন। তো হুমায়ুন আহমেদের কি প্রতিভার অভাব ছিল? তিনি কি দুর্বল লেখক ছিলেন? তা না, কিন্তু তিনি সময়কে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ ওই যে প্রতি মুহূর্তে 5টা উপন্যাস লিখতে হবে, 3টে উপন্যাস লিখতে হবে, কালকে এই পত্রিকায় যাবে, পরশু ওই পত্রিকায় যাবে, অমুক প্রকাশক অপেক্ষা করতেছে, এই যে ব্যাপার, মানে লিখা শেষ, মানে শেষ দাড়ি দিয়েছেন, প্রকাশক তার সামনে বসে আছেন, দাড়ি দেওয়ার সাথে পাণ্ডুলিপি নিয়ে চলে যাচ্ছেন। এই যে সাময়িক ব্যাপার, এটি হুমায়ুন আহমেদের জন্য অবনতিকর হয়েছে। এবং একই সময়ের লেখক তোমরা দেখো, তোমরা শহীদুল জহিরের নাম কয়জন জানো? আখতারুজ্জামান ইলিয়াসের সময় অনেকে লিখেছেন, এই হুমায়ুন আহমেদ সহ ইমদাদুল হক মিলন থেকে শুরু করে অনেকে লিখেছেন, এই আনিসুল হক পর্যন্ত অনেকে লিখেছেন। কিন্তু আখতারুজ্জামানের ইলিয়াসের উপন্যাস এখনো পর্যন্ত কতজন পড়েছে? কিন্তু এই উপন্যাস মহাকালে জায়গা পাবে। কিন্তু হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন কিংবা এই যে আনিসুল হক,
এরা কিন্তু কালের গর্ভে হারিয়ে যাবে এক সময়। এটা ইতিহাসের নিয়ম, এটাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং ইতিহাস ক্ষুদ্রকে গ্রহণ করে না। সাময়িক সাহিত্য সম্পর্কে আরেকটি বিষয় তিনি বলেছেন যে যে বিষয়ে যাহার অধিকার নয় সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এ নিয়মটি রক্ষিত হয় না। বিষয়টা আমরা যদি একটু মানে যে বিষয়ে আমার অধিকার নাই, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। অধিকার বলতে এখানে কি বোঝাচ্ছে? অধিকার বলতে হচ্ছে যে জ্ঞান তত্ত্বের কোনো একটা বিষয়, বা আমি যেই বিষয় নিয়ে লিখব সেই বিষয়ের সাথে অনেক বিষয় প্রবেশ করতে পারে, অর্থাৎ ওই বিষয় সম্পর্কে আমার সম্যক ধারণা নেই, ওই বিষয় সম্পর্কে আমার বিস্তারিত জ্ঞান নেই। এই জ্ঞান নেই মানেই হচ্ছে আমার অধিকার নেই, মানে আমার অধিকার আছে মানে ওই বিষয়ে আমার ভালো জানাশোনা আছে, এই কথাটি বলেছেন। তো ওই বিষয়ে আমার কোনো কিছু লেখা অকর্তব্য, ওইটি বিষয় নিয়ে আমার লেখা উচিত না। কিন্তু সাময়িক সাহিত্যে কি ঘটে, যে যেই বিষয়টা নিয়ে লিখতে গেলেন, কোনো একটা উপন্যাস নিয়ে লিখতে গেলেন, সেই উপন্যাসে হয়তো ওই মুজিবনগর সরকারের ওখানকার যে মুক্তিযুদ্ধের ঘটনা আছে, ওই ঘটনার যে ইতিহাস, ওই প্রেক্ষাপট দাবি করে, কিন্তু ওই বিষয়ে ওই ঐতিহাসিক জ্ঞান লেখকের নেই। কিন্তু যেহেতু সাময়িক সাহিত্য, প্রকাশক বসে আছে, পাণ্ডুলিপি যাবে, মুদ্রণ যন্ত্রে ছাপা হবে, ঈদ সংখ্যায় প্রকাশিত হবে, কিংবা মাসিক সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হবে, আর একদিনও সময় নেই, তাহলে ওই বিষয় সম্পর্কে আমার যে ভাষা ধারণা আছে, এটা দিয়ে আমি লেখাটা শেষ করে দিলাম, লেখাটা আমি সমাপ্ত করলাম। তাহলে এটি সাময়িক সাহিত্যে এই যেই বিষয়ের যে গভীরতা, ওই গভীরতায় প্রবেশ করা সম্ভব হয় না। এর পরের কথাটা তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে অকারণে বিদ্যা জাহির করা যাবে না। অকারণে বিদ্যা জাহির করা যাবে না মানে আমার কোনো একটা বিষয়ে আমার জ্ঞান নাই, আমার অল্প বিদ্যা, ওই অল্প বিদ্যা যদি আমি জাহির করতে যাই আমার কোনো লেখায়, সেটি আমার জন্য এবং পাঠকের জন্য ভয়ঙ্করী হয়ে যেতে পারে। অর্থাৎ এই কারণে তিনি বিদ্যা জাহির করতে নিষেধ করেছেন এবং তিনি উদাহরণ দিয়েছেন যে সচরাচর ওই সময়ের প্রেক্ষিতে তিনি বলেছেন যে জার্মান ভাষার, ফ্রেঞ্চ ভাষার, ইংরেজি ভাষার বা পৃথিবীর বিভিন্ন ভাষার যে কোটেশনগুলো অন্য কেউ অনুবাদ করছে, ওখান থেকে আমরা ওই কোটেশনগুলো বা তখনকার লেখকরা ওই কোটেশনগুলো ব্যবহার করত। বঙ্কিমচন্দ্র খুব স্পষ্ট বলেছেন যে যার লেখা তার ওই বই পাঠ না করে, তাকে না জেনে অন্যের কাছ থেকে ধার করে একটা কোটেশন এখানে ব্যবহার করা যাবে না। এবং তোমরা দেখবা, আমি যদি এটি বঙ্কিমচন্দ্র তার ওই সময়ের কথা বলেছেন, কিন্তু আমি যদি আমার এই সময়ের কথা বলি, তোমরা দেখবা যে বিশ্বের এই যে ইউরোপ, আমেরিকা এবং হচ্ছে যে ল্যাটিন আমেরিকা, এই যে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চলের এই সময়ের যে বিখ্যাত দার্শনিকরা রয়েছেন, তাদের সম্পর্কে আমাদের দেশের সমকালের লেখক সমালোচকরা কিন্তু অনেক কিছু জানেন, অনেক কথা তারা বলার চেষ্টা করেন, কিন্তু আমার দেশের অনেক কিছুর সাথে কিন্তু তার সম্পর্ক একটু দূরত্ব রয়েছে। এবং এই যে জানাটা আমরা খেয়াল করে থাকি একটু ভাষা আমার কাছে মনে হয়, আমি নিশ্চিত না কেন ভাষা, কারণ হচ্ছে যে আজকে একজন নোবেল পুরস্কার পেয়ে গেলেন, আজকে হয়তো তার ফলাফলটা আমরা পেলাম যে আমরা দেখলাম অমুক নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এই সপ্তাহব্যাপী আমার সমস্ত পত্রিকা এবং ফেসবুকে দেখা যাবে তার সম্পর্কে ব্যাপক লেখা, বিস্তৃত লেখা। এই লেখাগুলো কি আগে তৈরি হয়েছিল, নাকি নোবেল পুরস্কার পাওয়ার সাথে সাথে এই লেখাগুলো তৈরি হয়েছে? এই স্বল্প সময়ে স্বল্প জ্ঞানে এই রকম লেখা দিয়ে একটি বিষয়কে গভীরভাবে, সামগ্রিকভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। সেই কথাটাই বঙ্কিমচন্দ্র বলছেন যে বিদ্যা জাহির করবেন না, অকারণে জোর করে বিদ্যা প্রকাশ করবেন না। হ্যাঁ, এবং এটা পাঠকের জন্য বিরক্তিকর হতে পারে। এরপরে 8, 9 এবং 10 এই তিনটি যে উপদেশ বা তিনটি যে নিবেদন বা তিনটি যে দফা, এই তিনটিই হচ্ছে ভাষার সৌন্দর্য সৃষ্টির ক্ষেত্রে, অর্থাৎ অলঙ্কার সৃষ্টি, অলঙ্কার প্রয়োগ, রস সৃষ্টি, ব্যঙ্গ ইত্যাদির ক্ষেত্রে আমরা
অর্থাৎ লেখকরা কি করবেন, কি অনুসরণ করবেন, কিভাবে এগুলো তৈরি করবেন সেই বিষয়ে এই 3টি উপদেশ তিনি বলেছেন। জোর করে কোথাও অলংকার সৃষ্টি করা যাবে না, জোর করে কোথাও ব্যঙ্গ রস তৈরি করা যাবে না, স্বাভাবিকভাবে লিখতে হবে, সহজভাবে লিখতে হবে। যদি রস থাকে, যদি অলংকার সৃষ্টির ক্ষমতা থাকে, তাহলে আপনা আপনি সেটি চলে আসবে, আপনা আপনি সেটি চলে আসবে। দেখো উনি কি বলেছেন, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, আর যদি না থাকে এটা কখনোই আসবে না। এটি বঙ্কিমচন্দ্রের কথা। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টা এক ধরনের কদর্যতা সৃষ্টি করবে। পরের দফায় বা পরের উপদেশে কি বলেছেন, যে স্থানে অলংকার বড় সুন্দর মনে হবে, তুমি একটি অলংকার দিয়েছো, কোনো একটা লেখার মাধ্যমে একটি তুলনা করেছো, একটি উপমা বা একটি উৎপ্রেক্ষা বা যে কোনো একটা তুলনা করেছো, বা একটা ইমেজ, একটি কল্প, একটি চিত্রকল্প তৈরি করেছো, তো তোমার খুব ভালো লাগতেছে। তো ভালো লাগলেই সেটাকে যে রেখে দিতে হবে এইরকম না। পুরানো কথায় কি, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের আগের নিয়ম। বঙ্কিমচন্দ্রের বক্তব্য কি? বঙ্কিমচন্দ্রের বক্তব্য যে তোমার যেটি ভালো লাগছে, তুমি মোহিত হয়েছ, নিজের লেখা নিজের ভালো লেগেছে, এটি তুমি বন্ধুদের বারবার পাঠ করে শোনাও, নিজে বারবার পাঠ করো। এবং বন্ধুদের সামনে পাঠ করতে গেলে কি হবে, যদি এটি দুর্বল হয় তোমার ভিতরে লজ্জা তৈরি হবে, তোমার ভিতরে একটি সংকোচ তৈরি হবে। যদি তুমি দেখো যে এটি বন্ধুদের কাছে প্রকাশ করতে গিয়ে সংকোচ তৈরি হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই অলংকার দুর্বল হয়েছে, এই অলংকার অমোঘ হয়নি, অনিবার্য হয়নি, তখন তুমি এই অলংকার পরিহার করতে পারবে। এবং এই প্রসঙ্গে শেষ বক্তব্য যেটি বঙ্কিমচন্দ্রের, যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। অর্থাৎ আমি যেটা অনুধাবন করেছি সবচেয়ে সহজ ভাষায় সরলভাবে আমি এটা উপস্থাপন করব, এর চেয়ে ভালো কোনো অলংকার নেই। সরলতা হচ্ছে সেরা অলংকার। তিনি বলেছেন সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে পাঠককে সহজে বোঝানো, পাঠকের সাথে একটি যোগাযোগ স্থাপন করা। সেই যোগাযোগ স্থাপনটা কি হবে, কিভাবে হবে? দুরূহভাবে হবে না, কঠিনভাবে হবে না, সহজে হবে। যদি পাঠকের সাথে যোগাযোগ আমি সহজে করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে প্রকাশের ক্ষেত্রে সহজ এবং সরলতা গ্রহণ করতে হবে। তো এই যে 3টি উপদেশের কথা আমি বললাম, 8, 9, 10, 3টি হচ্ছে অলংকার, ভাষা সৃষ্টি, রস সৃষ্টি বা পাঠকের সাথে যোগাযোগ সংক্রান্ত। এর পরেরটা বলেছেন 11 নম্বর যেটা, সেটা হচ্ছে কাহারও অনুকরণ করিও না। একেবারে কড়াকড়ি ভাবে এটা মানে একেবারে ডিরেক্ট বঙ্কিমচন্দ্র বলেছেন যে তুমি লিখতে গিয়েছো, কারো অনুকরণ করবে না। তোমরা জেনে অবাক হবে যে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার কিছুকাল আগে থেকে, অর্থাৎ 1913 সালের কিছু আগে থেকে এবং 13 সালের পর থেকে সমগ্র বাংলার একেবারে গ্রামগঞ্জের আনাচে কানাচে হাজার হাজার কবি তৈরি হয়, হাজার হাজার কবি তৈরি হয়, এবং তারা প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথকে অনুকরণ করতে থাকেন। এবং একটা লম্বা সময় ধরে 1, 1.5, 2 দশক ধরে মানে গোটা বাংলায় যত কবিতা রচিত হচ্ছে সবই হচ্ছে যেন রবীন্দ্রনাথকে অনুসরণ করা হচ্ছে, এবং ওইসব কবিতার আলাদা কোনো বৈচিত্র্য নেই, আলাদা কোনো বৈচিত্র্য নেই। এবং এরকম ধরো মধ্যযুগের একটা কাহিনী আছে। চণ্ডীদাস নামে এক বিখ্যাত কবি ছিলেন, বৈষ্ণব পদাবলী রচনা করতেন। তো চণ্ডীদাসকে অনুকরণ করতে অনেকে হচ্ছে চণ্ডীদাসের নামেরও অনুকরণ করেন, মানে অন্য কবি কবিতা লিখে চণ্ডীদাসের নামে এটা প্রকাশ করে দেন। চণ্ডীদাসের নামে প্রকাশ করলে কি হবে?
পাঠক এটা শুনবে বা শ্রোতা এটা শুনবে। এইরকম রবীন্দ্রনাথের সময় এরকম ঘটে। এবং নজরুল, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, প্রথম তিনি রবীন্দ্র বলয়ের বাইরে আসেন এবং আমরা ভিন্ন ধরনের কবিতা পাই। এবং পরবর্তীতে আমরা 30-এর দশকের যে জীবনানন্দ দাশ থেকে বুদ্ধদেব বসু পর্যন্ত পঞ্চপাণ্ডব বলে যেই 5 কবিকে, এদেরকে আমরা পাই। কিন্তু এরা বাদে অসংখ্য হাজার হাজার কবি কবিতা লিখেছেন। তাদের কবিতা আজ হারিয়ে গিয়েছে কেন? কারণ তারা সবাই ছিলেন রবীন্দ্রনাথের অনুকারক, রবীন্দ্রনাথকে তারা অনুকরণ করেছেন, এই কারণে তারা আজকে নেই। আজকেও তোমরা দেখবা এই যে জীবনানন্দ আসার পর থেকে অর্থাৎ 30-এর দশক থেকে এখনো পর্যন্ত আমরা যদি খেয়াল করে থাকি, তাহলে বাংলা কবিতা এই 30-এর যে পঞ্চপাণ্ডব অর্থাৎ এই যে 5 কবি, তাদেরকে অনুসরণ করতে গিয়ে ঘুরপাক খাচ্ছে। এখান থেকে আলাদা করে সেই অর্থে বিখ্যাত কোনো কবি বের হয়ে আসতেছে না, কারণ ওই অনুকরণে আটকে গিয়েছে। এই কারণে অনুকরণকে সম্পূর্ণ নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন যে অনুকরণ করতে গেলে কি হয়, একজন বড় কবিকে অনুকরণ করতে গেলাম, তার দোষগুলোই আমার মধ্যে চলে আসবে এবং তার গুণ আমি আনতে পারবো না, কারণ এটি তার প্রতিভাজাত। 12 নম্বর যে উপদেশ, সেটি হচ্ছে তিনি পরিষ্কার করে বলেছেন যে কজ অ্যান্ড ইফেক্ট থাকতে হবে। অর্থাৎ তুমি একটা বক্তব্য দিলে, তুমি একটা তথ্য দিলে, সেই তথ্যের প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রমাণ তুমি তোমার ওই লেখার মধ্যে না দাও, লেখার মধ্যে তোমার দিতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু প্রমাণটা তোমার কাছে থাকতে হবে। তুমি জানো বিষয়টা, তুমি ওয়াকিবহাল বিষয়টা সম্পর্কে। প্রমাণ ছাড়া তুমি অনুমানে কোনো কিছু লিখবে না, এটি বঙ্কিমচন্দ্র খুব কড়াকড়িভাবে বলেছেন। এটা অবশ্যই, ওইটা তুমি একটা উপন্যাস লিখলে, একটা গল্প লিখলে, একটা প্রবন্ধ লিখলে, সেখানে শুধু তুমি তথ্যটা বা ঘটনাটা উল্লেখ করলে, সেখানে তোমার প্রমাণ দেওয়ার দরকার নাই, কিন্তু তোমার নিজের কাছে, নিজের পরিষ্কার থাকার জন্য বা নিজের কাছে প্রমাণটা থাকতে হবে। এগুলোই মোটামুটি তার হচ্ছে উপদেশ। এবং এর বাইরে গিয়ে তিনি যেই কথাটা বলেছেন 13 নম্বরে, সেটি হচ্ছে এই 12টি উপদেশ যদি আমরা মানি তাহলে কি ঘটবে। বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। অর্থাৎ এগুলো মানলে বাংলা সাহিত্যের উন্নতি ক্রমান্বয়ে ঘটতে থাকবে, বেগে মানে গতি বাড়তে থাকবে। এই মোটামুটি তার প্রবন্ধ। সরল একটি প্রবন্ধ, কিন্তু হচ্ছে যে এটি সর্বকালের, এবং এই প্রবন্ধের মধ্যে চিন্তার এক ধরনের মৌলিকতা আছে। তোমরা হিসাব করে দেখো, বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধ যখন লেখেন তখন আমাদের রবীন্দ্রনাথের বয়স হচ্ছে 14 বছর। তখনও বাংলা সাহিত্যে বঙ্কিমের চেয়ে বড় কোনো লেখক আসেন নাই। এইরকম একটা পরিবেশে সবাই তখন লেখার চেষ্টা করতেছেন, নতুন নতুন লেখক আসতেছেন। এক ঠাকুর পরিবারেই সব ভাই বোন মিলে অনেক লেখক, বঙ্কিমচন্দ্রের পরিবার, এবং অসংখ্য লেখক তখন ধীরে ধীরে আবির্ভূত হচ্ছেন। সেই রকম একটা সময় লেখার একটা মানে বাংলা ভাষা, বাংলা সাহিত্যের বিকাশের একটা ব্যাপকতা, একটা বিস্তারণ তখন ঘটতেছে, এইরকম একটা অবস্থা। এবং এখানে অলরেডি একটা হচ্ছে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে গেছে, কংগ্রেস, 1885 সালে, এইরকম একটা অবস্থা। এবং ব্রিটিশ শাসন এখানে একটা প্রশাসনিক কাঠামোর ভিতরে স্থিত হয়েছে। সেই রকম একটা অবস্থায় বঙ্কিমচন্দ্র এই যে চিন্তার যে মৌলিকত্ব, তিনি তা প্রকাশ করেছেন। এবং আমার ধারণা এটি যুগে যুগে যারাই এই প্রবন্ধ পাঠ করেছেন, বিভিন্ন যুগে বিভিন্ন লেখকরা তারা উপকৃত হয়েছেন। এবং আমার কাছে মনে হয়েছে এই যে প্রবন্ধটি আমাদের যে পাঠ্যক্রমে, অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিকে এটা যে পাঠ্য করেছে, এটা খুব যৌক্তিক একটা সিদ্ধান্ত। কারণ এইরকম একটা ধারা, এরকম একটা গাছ ছাড়া ভাব, এরকম একটা ভেসে যাওয়ার ভাব, অর্থ, যশ, খ্যাতি, অন্যের কুৎসা রটনা করা, এগুলো এখনকার লেখকদের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি। এই সব প্রবণতার কারণেই বঙ্কিমচন্দ্রের এই যে 13 দফা, বঙ্কিমচন্দ্রের এই যে 13টি উপদেশ, বঙ্কিমচন্দ্রের এই যে 13টি নিবেদন, এটা এই সমাজের বর্তমান সময়ের লেখকদের জন্য খুবই কার্যকর। আমি তোমাদেরকে 2টি প্রবন্ধের কথা বলবো এই লেখা সংক্রান্ত। এই বঙ্কিমচন্দ্রের এই আজকের এই প্রবন্ধটি যেখানে আলোচিত হয়েছে, তোমরা নেটেও সার্চ দিলে পাবে। একটি হচ্ছে নবীন লেখকের কাছে প্রত্যাশা,
নবীন নবীন লেখকের কাছে প্রত্যাশা, এটি হচ্ছে প্রবন্ধের শিরোনাম। প্রবন্ধকার হচ্ছেন যতীন সরকার। এটি হচ্ছে 2015 সালের 27শে ফেব্রুয়ারি, 2015 সালের 27শে ফেব্রুয়ারি সমকালে প্রকাশিত হয় যতীন সরকারের এই প্রবন্ধটি। নাম হচ্ছে নবীন লেখকদের কাছে প্রত্যাশা। দ্বিতীয় প্রবন্ধটি হচ্ছে এর 3 বছর পরে লেখা, 2018 সালে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তাকে তোমরা সবাই চিনো, তার নাম জানো, যতীন সরকারের নামও তোমরা জানো। অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, তিনি একজন প্রাবন্ধিক গল্পকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, তিনি একজন পণ্ডিত ব্যক্তি। তো তার প্রবন্ধটির নাম হচ্ছে এ লেখা লইয়া কি করিব। এ লেখা লইয়া কি করিব। এটি 2018 সালের 6 এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয়। 6 এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয়। শিরোনাম দিয়ে সার্চ দিলেও তোমরা নেটে পেয়ে যাবে, এ লেখা লইয়া কি করিব। এটি হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলামের। এই দুইটি প্রবন্ধ পাঠ করলে এবং এই টেক্সটটি পাঠ করলে আমার ধারণা তোমাদের আর কোনো সমস্যা হবে না। অপেক্ষাকৃতভাবে যে গল্পগুলো এবং প্রবন্ধগুলো আছে সেগুলোর মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক, কিন্তু বোঝার অর্থে, জানার অর্থে, পাঠের অর্থে এটা বেশ সহজ। এটি পাঠ করতে গিয়ে তোমাদের খুব জটিল অবস্থায় পড়তে হবে না, তাই এটা তোমরা পাঠ করে নিবে। এই বিষয়ে আর আমরা এই প্রবন্ধটার বিষয়ে দ্বিতীয় কোনো ক্লাস আমরা গ্রহণ করব না। আমাদের এই যে পূজার যে ছুটি, এই পূজার ছুটির পরে আমরা প্রথম সপ্তাহে দুটি গল্প নিয়ে আসব, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। এই দুটি গল্প তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, স্কুলে তোমরা পড়ে আসছো তাদের সম্পর্কে। দুর্গাপূজার শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে।